নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি আরো 12 যে খবরের দিকে নজর রাখবো। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে তলব সিআইডি। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে তলব সিআইডির। বৃহস্পতিবার ভবানী ভবনে তলব করা হয়েছে। ভাটপাড়া পুরসভার রিলিফ ফান্ড তছরূপ মামলায় তলব। প্রতিবার হয়রানির জন্য ডাকা হচ্ছে, এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, অর্জুন সিং কি জানাচ্ছেন এবং এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? কিছুক্ষণ আগে অর্জুন সিং এর যে বাসভবন মন্ত্রী ভবন, সেখান থেকে তিনি কিন্তু এই মুহূর্তে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা হয়েছে। 2010 থেকে 2019 এই 10টি বছরে কিন্তু ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধানের চেয়ার সামলেছেন তৎকালীন পৌরপ্রধান অর্জুন সিং ও বর্তমানে প্রাক্তন সাংসদ। এবং তার বিরুদ্ধে কিন্তু বর্তমান যে তৃণমূলের ভোট, অর্থাৎ বর্তমান যে চেয়ারম্যান রেবা রাহা, তার তরফ থেকে একটি মামলা করা হয়েছে রাজ্য পুলিশের কাছে। যে মামলায় লেখা আছে যে এই 10টি বছরে যে অর্জুন সিং যখন পৌরপ্রধান ছিলেন, তখন চেয়ারম্যান রিলিফ ফান্ডের নামে তিনি একাধিক আর্থিক তছরূপ করেছেন বলে তিনি অভিযোগ করেছেন। এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজকে অর্জুন সিংকে ভবানী ভবনে তলব করা হয়েছে বলে কিন্তু অর্জুন সিং জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন যে বারবার করে হয়রানি করা হচ্ছে রাজ্য পুলিশের তরফ থেকে, তাকে হয়রানির শিকার হতে হচ্ছে। তিনি আরো জানান যে গোয়েন্দা দপ্তরের যে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা ব্যারাকপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারেন, তিনি সহযোগিতা করবেন, কিন্তু বারবার শারীরিক হয়রানি করে তিনি কিন্তু যেতে পারছেন না কলকাতাতে। তিনি এমনও জানিয়েছেন যে এই যে রিলিফ ফান্ডের কথা বলা হচ্ছে বা রিলিফ ফান্ডের যে আর্থিক তছরূপের কথা বলা হচ্ছে, তেমন কোনো তছরূপের কিন্তু কোনো ঘটনাই ঘটেনি। যেসব কর্মচারীরা পৌরসভায় যারা অস্থায়ী কর্মচারী ছিলেন, তারা যখন বেতন পেতেন না, সেই রিলিফ ফান্ড থেকে কি তাকে বেতন দেওয়া হতো। এবং যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া যেসব মানুষ, এলাকার যেসব মানুষ যারা অর্জুন সিং এর সেই মুহূর্তে যেতেন আর্থিক সাহায্যের জন্য, সেই রিলিফ ফান্ড থেকে কিন্তু তাকে আর্থিক সাহায্য করা হতো। যে রিলিফ ফান্ডের নামে অভিযোগ করেছেন বর্তমান পৌরপ্রধান রেবা রাহা, সেই রিলিফ ফান্ড কিন্তু এখনো এই পৌরসভায় চলে যাচ্ছে। যদিও ভাটপাড়া পুরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষের দাবি যে রিলিফ ফান্ডের নামে একাধিক ব্যক্তিগত কাজে সেই টাকা তুলেছেন অর্জুন সিং, এবং সেই কারণে কিন্তু তারা মামলা করেছেন। যদিও তিনি আরো জানান যে আইনের পথে চলবে। যদি অর্জুন সিং কোনো ভুল না করে থাকেন, তাহলে তিনি ক্লিন চিটে বেরিয়ে আসবেন, আর যদি ভুল করে থাকেন তাহলে আইনের ব্যবস্থা নেবে। কিছুক্ষণ আগে অর্জুন সিং বেরিয়েছেন ভবানী ভবনের উদ্দেশ্যে, এবং তিনি মুখোমুখি হবেন আর কিছুক্ষণ পরে গোয়েন্দা আধিকারিকদের। তিনি বলেছেন যে সম্পূর্ণ সহযোগিতা করবেন গোয়েন্দা আধিকারিকদের। ইন্দ্রাণী, ধন্যবাদ শুভজিৎ। কথা বললাম প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে। অর্জুন সিং এর বিষয়ে কি জানিয়েছেন শোনাব আপনাদের। সুপ্রিম কোর্ট থেকে আছে, ও আজ থেকে না অনেকদিন ধরে আছে। এবার আমরা সুপ্রিম কোর্টে যাব কেন? এ রোজ রোজ এই সব কাজ ছেড়ে তেল পুড়িয়ে আমাকে যেতে হবে এদের মুখ দেখতে। মানে এর যারা আমাদের থেকে তদন্ত করে, তারা জীবনের তদন্ত কাকে বলে জানে? এরা মিথ্যা মামলা, রোজ রোজ হ্যারাসমেন্ট করা, কিন্তু এরা সরকারি চাকরি করে, রিটায়ারমেন্ট এদের হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সরকার চেঞ্জ হবেই, ও সুপ্রিম কোর্ট থেকে আছে। তৃণমূলের অঞ্চল সভাপতির ওপর হামলা ও মারধরের অভিযোগ। নন্দীগ্রামের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতির ওপর হামলার অভিযোগ। 7 জানুয়ারি এক সভায় বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করায় হামলার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ফোনে রয়েছেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, কি অভিযোগ সামনে আসছে? তৃণমূলের যেটা অভিযোগ যে 7 জানুয়ারি সেদিন বিরুলিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের এবং একটি পথসভা ছিল, এবং সেই পথসভা থেকেই বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন রবীন জেনা। আর তারই শাস্তি স্বরূপ তার বাড়িতে গত 7 জানুয়ারি বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী হামলা চালায়। এবং গতকাল অর্থাৎ 8 তারিখ নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা উর্ণাব জানা, যিনি ওই অঞ্চলেরই তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার বাড়িতেও কিন্তু হামলা চালিয়েছে বিজেপি। এবং সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। তৃণমূল যেটা দাবি করছে যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তারা যেহেতু পথসভা থেকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন বিজেপিকে, সেহেতু বিজেপি আশ্রিত বেশ কিছু দুষ্কৃতী তাদের বাড়িতে আসে,
হামলা চালায়, মারধর করে এবং প্রাণে মারার হুমকি দিয়েছে। ইন্দ্রাণী। ধন্যবাদ সৌমজিৎ। কথা বললাম প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং এই ঘটনায় একাধিক অভিযোগ সামনে আসছে। তৃণমূলের অঞ্চল সভাপতির ওপর হামলার অভিযোগ। বাংলাদেশ ফেরত ভারতীয় মৎস্যজীবীদের ওপর আরো অত্যাচারের তথ্য। 16 জনকে নগ্ন অবস্থায় পিচমোড়া করে বেঁধে মারের অভিযোগ। জেলে বাংলাদেশি বন্দীদের রোষের মুখে পড়েন মৎস্যজীবীরা, এমনটাই জানা যাচ্ছে। জেলে বাংলাদেশি বন্দীদের রোষের মুখে পড়েন মৎস্যজীবীরা। এ বিষয়ে আরো কি তথ্য সামনে আসছে জানবো। ফোনে রয়েছেন প্রতিনিধি মানুষ প্রধান। মানুষ, কি তথ্য সামনে আসছে আরো? বাংলাদেশ থেকে 95 জন ভারতীয় মৎস্যজীবী বাড়ি ফিরলে তাদের মুখে 16 জন মৎস্যজীবীর মুখে শোনা যায় যে তাদেরকে বেঁধে মারধর করা হয় যে বাংলাদেশের নৌসেনার পক্ষ থেকে। তাদেরকে এমনকি নগ্ন অবস্থায় তাদেরকে রাখা হয়। সেখানে তাদেরকে এমনকি গায়ে একাধিক কালচিরে দাগ পড়ে যায়। তাদের শুধু একজনের গলায় শুধু তুলসী কাঠি মালা ছিল বলে তাকেও কিন্তু অকথ্য ভাষায় গালাগাল দেয়। এর পাশাপাশি বলে রাখে যে ভারতে যে শেখ হাসিনা সরকার রয়েছে বলে তাকেও বলে ভারত বিদ্বেষী নিয়ে নানা রকমের মন্তব্য করে এই যে নৌসেনারা। তবে যেটা এই যে অত্যাচারের কথা, মৎস্যজীবীরা কিন্তু আতঙ্কে রয়েছে। এই পরবর্তী সময় তারা আর গভীর সমুদ্রে যাবে না বলে এমনই মনোভাব তাদের হয়েছে। এ বলে রাখি তোমায় যে এই যে মৎস্যজীবীরা যখন ভারতীয় মৎস্যজীবীরা যখন বাংলাদেশের জলসীমায় চলে যায় তখনই কিন্তু তাদেরকে নৌসেনা আটক করে। তাদের কিন্তু লাগাতার মারধর চলে, তাদেরকে খাওয়া দাওয়ার থেকে সম্পূর্ণ কিছু নিম্নমানের দেয়। শুধু ভারত বিদ্বেষী বলেই কিন্তু তাদেরকে এই ভাবেই ব্যবহার করা হয়েছে। তবে বলে রাখি ওই মৎস্যজীবীরা কিন্তু আরো যেটা অভিযোগ জানাচ্ছে যেটা যে এই যে মারধরের পরে কিন্তু তাদেরকে কিন্তু জলও দেওয়া হতো না, এমন যে খাবার দিত সেই খাবারটা কিন্তু অতি সামান্য। তাদেরকে শুধু এই পোকা খাবার বলা হয়, যেমন অ্যাকচুয়ালি কুকুরের মতন ব্যবহার করেছে বলে এমনই তারা বলছে। ধন্যবাদ মানুষ। কথা বললাম প্রতিনিধি মানুষ প্রধানের সঙ্গে। 16 জনকে নগ্ন অবস্থায় পিচমোড়া করে বেঁধে মারধর করা হয় এমনটাই অভিযোগ। বাংলাদেশ ফেরত ভারতীয় মৎস্যজীবীদের ওপর আরো অত্যাচারের তথ্য সামনে আসছে। আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে বিক্ষোভ। আইসিডিএস কর্মী ও সহায়িকাকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। নদিয়া শান্তিপুরের ডেনুই গ্রামের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ। আইসিডিএস কর্মী ও সহায়িকাকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। নদিয়া শান্তিপুরের ডেনুই গ্রামের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ। আইসিডিএস কর্মী ও সহায়িকাকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। নদিয়া শান্তিপুরের ডেনুই গ্রামের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ। আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে বিক্ষোভ। ফোনে রয়েছেন প্রতিনিধি রূপম রায়। রূপম, কি অভিযোগ সামনে আসছে এবং কি বলছেন তারা? ইন্দ্রাণী, যেটা এখনো পর্যন্ত অভিযোগ পাওয়া যাচ্ছে যে এলাকাবাসী যেটা অভিযোগ করছে ডেনুই গ্রামের যে আরবান্দি ওয়ান যে পঞ্চায়েতের অন্তর্গত ডেনুই গ্রাম, সেখানকার 33 নম্বর যে আইসিডিএস সেন্টার, সেই আইসিডিএস সেন্টারে রীতিমতো কিন্তু নিম্নমানের খাবার দেওয়া হয় শিশুদের এবং দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটে আসছে।
কিন্তু আজ তাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে এবং তারপরেই এই আইসিডিএস কর্মী এবং যে সহায়িকা রয়েছে তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষ। এবং তাদের একটাই দাবি যে তাদের যে শিশুরা এখানে পড়াশোনা করতে আসে তাদের যে সুপুষ্টিগত খাবার, সেই পুষ্টিগত খাবার যেন ঠিকঠাক ভাবে দেওয়া হয় এবং এই যে নিম্নমানের খাবার যেটা দেওয়ার কথা উঠে এসছে সেই খাবার যেন বন্ধ করা হয়। এরপরেই কিন্তু তারা এলাকাবাসী ধীরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং বিক্ষোভ দেখানোর সঙ্গে সঙ্গে শান্তিপুর থানার পুলিশের কাছে খবর দেয় এবং ফুলিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ সেখানে গিয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করে এবং পরবর্তীতে পুলিশের আশ্বস্ততায় এই বিক্ষোভ কিন্তু উঠে যায়। কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে যদি এর পরবর্তীতেও এই আইসিডিএস কর্মী বা সহায়িকা তারা যদি এই নিম্নমানের খাবার প্রদান করে তাহলে তারা বৃহত্তর আন্দোলন নামবেন এবং শিশু সুরক্ষা দপ্তরেও কিন্তু তারা একটি লিখিত অভিযোগ জানাবেন। যদিও এই বিষয়ে আইসিডিএস সেন্টারের কর্মী এবং সহায়িকা সকলেই কিন্তু মুখে কুলু পেটেছে। ইন্দ্রাণী, ধন্যবাদ রূপম। কথা বললাম প্রতিনিধি রূপম রায়ের সঙ্গে। ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য সংক্রান্ত মামলা, কংগ্রেস নেতা অধীর চৌধুরীর আবেদন খারিজ হাইকোর্টে। সংবাদ মাধ্যমে নথি ছাড়া আবেদনে বিস্তারিত কোনো তথ্য নেই, সে কারণে আবেদন গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট। ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য সংক্রান্ত মামলা, কংগ্রেস নেতা অধীর চৌধুরীর আবেদন খারিজ হাইকোর্টে এবং সংবাদ মাধ্যমের নথি ছাড়া আবেদনে বিস্তারিত কোনো তথ্য নেই, তাই সেই আবেদনে সাড়া দিল না আদালত, সে কারণে আবেদন গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট। ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য সংক্রান্ত মামলা, কংগ্রেস নেতা অধীর চৌধুরীর আবেদন খারিজ হাইকোর্টে। সংবাদ মাধ্যমে নথি ছাড়া আবেদনে বিস্তারিত কোনো তথ্য নেই, সে কারণে আবেদন গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট। সদস্য সংগ্রহের অভিযানে বেরিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়করা। বাঁকুড়ার ইন্দাসের ঘটনা, কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে 31শে ডিসেম্বরের মধ্যে বিজেপির সদস্য সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল। 1 লক্ষ সদস্য সংগ্রহের কাজে অভিযানে নেমেছিল জেলা বিজেপির সদস্যরা। সূত্র মারফত জানা যায় এই কাজের জন্য বেশ বেগ পেতে হয়েছিল নেতা থেকে শুরু করে বিধায়কদের। সেই ঘটনাই দেখা গেল ইন্দাসে। সদস্য সংখ্যা বাড়াতে গিয়ে বিজেপি বিধায়ক এবং কর্মী সমর্থকদের সঙ্গে ব্যাপক বাকযুদ্ধ লাগে গ্রামবাসীদের অভিযোগ, টাকার লোভ দেখিয়ে মিথ্যে বলে গ্রামের লোককে বিজেপির সদস্য করার চেষ্টা করছিল বিধায়করা। ফোনে রয়েছেন প্রতিনিধি মফিজুল হুদা। মফিজুল, কি অভিযোগ সামনে আসছে, কি বলছেন গ্রামবাসীরা? দেখো, গতকাল রাত্রে বিজেপি বিধায়ক তার কিছু দলীয় কর্মীদেরকে নিয়ে আকুই অঞ্চলের মাদ্রা গ্রামে যান এবং স্থানীয় মানুষদের যেটা অভিযোগ যে বিধায়ক ভুল বুঝিয়ে জোর করে তাদেরকে বিজেপি সদস্য পদ গ্রহণ করাচ্ছিলেন। তিনি তাদেরকে আভাস বা বিভিন্ন কেন্দ্রের প্রকল্পের প্রলোভন দেখিয়ে তাদের মোবাইল নাম্বার নিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে বিজেপির সদস্য করাচ্ছিলেন এবং তাই তারা বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান এবং বিধায়কের ওপর থেকে অভিযোগ যে না, তৃণমূলের কিছু স্থানীয় নেতৃত্ব সে তার সদস্য সংগ্রহ কর্মসূচি করছিলেন, সেখানে গিয়ে তাকে বাধা দেন এবং তাকে জোর জবরদস্তি তার সদস্য সংগ্রহ কর্মসূচি বন্ধ করেন। কিন্তু অপরদিকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির দাবি যে তিনি যদি অরিজিনালি সদস্য সংগ্রহ করতে যান তাহলে তিনি দিনের বেলায় কর্মসূচি করবেন, সেটা রাজনৈতিক সমস্ত দলের অধিকার আছে, সবাই নিজের নিজের মতো করে দলীয় সংগঠনের কাজ করবে, আমাদের কোনো দলীয় কর্মী এই কর্মসূচিতে বাধা দেয়নি। এটা গ্রামবাসীরাই তাকে ঘিরে ধরেন, তিনি ভুল বুঝিয়ে তাদেরকে জোর করে সদস্য করাচ্ছিলেন বিজেপিতে, এমনটাই অভিযোগ ইন্দাস ব্লক সভাপতি। বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে সৈয়দ? বিজেপির পক্ষ থেকে দাবি যে তাদের কর্মসূচিটা রাজ্য জুড়েই চলছে, কিন্তু তারা এই কর্মসূচির জন্যই মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, মানুষকে বুঝিয়ে মানুষ স্বইচ্ছায় বিজেপিতে আসতে চাইছেন, কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা জোর জবরদস্তি করে এই কর্মসূচিগুলোকে বন্ধ করার চেষ্টা করছে, এমনটাই অভিযোগ বিজেপি বিধায়কের। ধন্যবাদ সৈয়দ। কথা বললাম প্রতিনিধি সৈয়দ মফিজুল হুদার সঙ্গে। আমরা এমএলএ লোক ওখান থেকে উপর থেকে এসছি, আমরা 3000 টাকা করে দেবো মোদি বলেছে, তাহলে তোমাদের ফোন নাম্বার গুলো দাও, দিয়ে ফোন নাম্বার নিলে দিয়ে বলে এটা কি দিয়ে বলছে কি হবে না, এটা একটা এটিএম কার্ড হবে না, এটিএম কার্ড ধরে 3000 টাকা করে দিয়ে পাঠাবো।
উত্তরে বন্ধ হয়ে গেল কালচিনির মেচপাড়া চা বাগান। বৃহস্পতিবার সাসপেনশন অফ অপারেশনের নোটিশ দিয়ে বাগানে তালা ঝোলালো কর্তৃপক্ষ। বাগান কর্তৃপক্ষের ঝোলানো নোটিশ লেখা বাগানের কাজের পরিবেশ নেই। এছাড়াও বাগান কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ, বোনাস নিয়ে সিদ্ধান্ত হওয়ার পরেও অবৈধভাবে 5 দিন আন্দোলন চালিয়েছে শ্রমিকরা, যার কারণে বাগান কর্তৃপক্ষ সাসপেনশন অফ অপারেশন নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে গিয়েছে। শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা হয়নি, তারপরেও বেতন দেওয়ার দিনে বেতন না দিয়ে বাগান কর্তৃপক্ষ চম্পট দেন। বন্ধ হয়ে গেল কালচিনি মেচপাড়া চা বাগান। বাগান কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের যে দ্বন্দ্ব, তার জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। अब जे यंग हैं से मन तो कमा बैन और जे बूढ़ा बुढ़िया हैं से मन कहाँ जाबन, मन कर तो बेटा बेटी मन भी बहुत कोई कर ना खाइन नी। अब इसने तो बागान मन कर अवस्था तो खराब होबे करो थे। কাউকে না জানিয়ে রাত্রের অন্ধকারে তো পার্টি খেতে যাচ্ছি আমরা বলে বাংলোটা ছেড়ে চলে গেছে। আমরা তাই ভাবছিলাম ম্যানেজমেন্টরা পার্টি খেতে গিয়েছে, হয়তো একটু দেরি করে আসবে, কিন্তু পরে দেখলাম বাগানের অফিসে সাসপেনশন অফ ওয়ার্কের যে নোটিশ লাগানো হয়েছে। খুবই দুঃখিত ঘটনা। কাজে প্রলোভন দিয়ে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে এক যুবতী ও এক নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত। কাজের টোপ দিয়ে গয়েশপুর 14 নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়িতে রাখা হয়েছিল। কল্যাণী জেএনএম হাসপাতালে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ন্যায় সংহিতা ও পক্সো আইনে মামলা রুজু, তদন্তে কল্যাণী থানার পুলিশ। কাজের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ, এক যুবতী ও এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, তদন্তে কল্যাণী থানার পুলিশ। গয়েশপুরে ভাড়া থাকতেন তারা দুজন। কাজে প্রলোভন দিয়ে তাদেরকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ফোনে রয়েছেন প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, পুলিশ সূত্রে কি খবর পাচ্ছ? দেখো, ইতিমধ্যেই সানি বিশ্বাস যে অভিযুক্ত, মূল অভিযুক্ত, তাকে পুলিশ গ্রেফতার করেছে এক্ষুনি, মানে জাস্ট নাও তাকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে ন্যায় সংহিতা ও পক্সো মামলা রুজু করা হয়েছে। সম্ভবত আরো তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে এবং এই যে অভিযুক্ত, তার বিরুদ্ধে যে আরো অভিযোগ রয়েছে যে সে যে বাড়ি ভাড়া নিয়েছিল শেখর রায়, সেই নাকি প্রায় এরকম মেয়েদের নিয়ে আসা হতো। সেই সমস্ত বিষয়ে আর কারা কারা জড়িত আছে, কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখবে কল্যাণী থানার পুলিশ। ধন্যবাদ সুবল। ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসের দাবানল। দাবানলের গ্রাসে শত শত বাড়ি, ঘর, কারখানা, ব্যবসা এবং প্রতিষ্ঠান। সান্টা মনিকা এবং ম্যালিবুর মধ্যবর্তী প্যাসিফিক প্যালিসেডসে হাজার হাজার একর জমি আগুনের গ্রাসে। হলিউড তারকা সহ হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং লেলিহান দাবানল গ্রাস করছে আমেরিকার জনজীবন। উদ্বিগ্ন আমেরিকা। এবং এর আগে আমরা দেখেছি একইভাবে ক্যালিফোর্নিয়াতে যেভাবে দাবানল গ্রাস করেছিল, বহু বনাঞ্চল এবং ঘরবাড়ি সেখানে পুড়ে ছাই হয়ে গিয়েছিল, বহু বন্য প্রাণীর মৃত্যু হয়েছিল। একইভাবে কিন্তু সেই স্মৃতি আবারও ফিরে আসছে এবং ভয়াবহ আগুনের গ্রাসে। যদিও প্রচুর পরিমাণে দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়েছে, দমকল কর্মীরা, ফায়ার ফাইটার তারা কাজ চালাচ্ছেন যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, তবে এই পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে যাচ্ছে যে একের পর এক জমি, বনাঞ্চল আগুন গ্রাস করছে। বিধ্বংসী দাবানলে চলছে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকা। আগুন এতটাই ছড়িয়েছে যে নেভানোর জন্য পর্যাপ্ত জলেরও অভাব রয়েছে। লেলিহান আগুনে জ্বলছে হলিউডের তারকাদের বাড়ি এবং বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে আগুনকে নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। হলিউড তারকারা লস অ্যাঞ্জেলেস নিয়ে সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা দেখেছি এর আগে আগুন নেভানোর জন্য দিনরাত এক করে কাজ করছেন দমকল কর্মীরা।
আসিবারের খবরে হাওড়ার পুরভোট দ্রুত করা নিয়ে মামলা। দ্রুত ভোটের আশ্বাস দিলেও রাজ্য সরকার তা করাতে পারেনি। আগামী সপ্তাহে মামলা শোনার আশ্বাস প্রধান বিচারপতি। সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টে। দ্রুত ভোটের আশ্বাস দিলেও রাজ্য সরকার তা করাতে পারেনি। আগামী সপ্তাহে মামলা শোনার আশ্বাস প্রধান বিচারপতির। হাওড়া পুরভোট দ্রুত করা নিয়ে মামলা। দ্রুত ভোটের আশ্বাস দিলেও রাজ্য সরকার তা করাতে পারেনি। আগামী সপ্তাহে মামলা শোনার আশ্বাস প্রধান বিচারপতির। সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। আগামী সপ্তাহে মামলা শোনার আশ্বাস প্রধান বিচারপতির। সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। হাওড়া পুর ভোট দ্রুত করা নিয়ে মামলা। মন্দির দর্শনের জন্য টোকেন নিতে গিয়ে তিরুপতিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 6 জনের। 7 জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। 10 জানুয়ারি থেকে পুণ্যার্থীরা বৈকুণ্ঠ দ্বার দর্শনের সুযোগ পাবেন এবং হুড়োহুড়ি পড়ে যায় মন্দিরে। পদপিষ্ট হয়ে একাধিক জন আহত হয়েছেন এবং 6 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিনি শোক প্রকাশ করেছেন এ বিষয়ে। মন্দির দর্শনের জন্য টোকেন নিতে গিয়ে তিরুপতিতে পদপিষ্ট হয়ে 6 জনের মৃত্যু। হুড়োহুড়ি পড়ে যেতে এই ঘটনা। কেন পর্যাপ্ত নিরাপত্তা রক্ষীরা ছিলেন না, কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না, সে বিষয়ে প্রশ্ন উঠছে। যদিও গোটা ঘটনাটি আবারও খতিয়ে দেখা হচ্ছে যে কিভাবে এই ঘটনা ঘটল। 6 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েকজন আহত অবস্থায় চিকিৎসাধীন। সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ তৃণমূলে মেদিনীপুরের মুড়াকাটা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে জয়লাভ। সমবায় সমিতির 7টি জোন থেকে জয়লাভ 50 জন প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ তৃণমূলের মেদিনীপুরের মুড়াকাটা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে জয়লাভ। সমবায় সমিতির 7টি জোন থেকে জয়লাভ 50 জন প্রার্থী। ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের সমবায় সমিতিতে। একদম ইন্দ্রাণী তাই। গতকালই ওখানে ভোটে হওয়ার নমিনেশনের লাস্ট ডেট ছিল, সেখানে দেখা যাচ্ছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের 50 জন প্রার্থী জয়লাভ করেছে। কারণ ওখানে কোনো বিরোধীদের কোনো প্রার্থী নমিনেশন করেনি, যার ফলে এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতাই করেছে। আরেকটা মজার বিষয় হলো যে গত দুবার, এর আগেও যে দুবার যে ভোট হয়েছিল সেখানেও কিন্তু তৃণমূল জয়লাভ করেছিল। এবারেও কিন্তু একদম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরো তৃণমূলের জয়লাভ করেছে বলা যেতেই পারে। ধন্যবাদ সঞ্জীব। বিরোধীদের মুখে ঝামা বসে দেওয়ার জয়। বন্দে মাতরম। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে তলব সিআইডির। বৃহস্পতিবার ভবানী ভবনে তলব। ভাটপাড়া পুরসভা রিলিফ ফান্ড তছরূপ মামলায় তলব। প্রতিবার হয়রানির জন্য ডাকা হচ্ছে দাবি বিজেপি নেতা অর্জুন সিং এর। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে তলব সিআইডির। বৃহস্পতিবার ভবানী ভবনে দুপুর 12টায় তাকে তলব করা হয়। ভাটপাড়া পুরসভা রিলিফ ফান্ডে আর্থিক তছরূপ মামলায় তলব।
ফোনে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, ঠিক কি জানা যাচ্ছে এই মামলায় এবং এখনো পর্যন্ত অর্জুন সিং তিনি কি জানাচ্ছেন? দেখো, অর্জুন সিং এর তরফ থেকে বেশ কিছুক্ষণ আগে জানানো হয়েছে যে তাকে বারবার হয়রানির শিকার তিনি হচ্ছেন, হয়রানির জন্য তাকে বারবার ডাকা হচ্ছে ভবানী ভবনে। তিনি আগেও গোয়েন্দা দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তাদেরকে তিনি জানিয়েছেন যে শারীরিক হয়রানি না করার জন্য যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে ব্যারাকপুরে যে গোয়েন্দা দপ্তর রয়েছে তাকে সেখানে ডাকা হোক। বারবার করে তেল পুড়িয়ে তিনি কলকাতা যেতে পারবেন না। তিনি আরো জানিয়েছেন যে রিলিফ ফান্ড সংক্রান্ত মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে। সেই রিলিফ ফান্ড এখনো সেই রিলিফ ফান্ড চেয়ারম্যান চালাচ্ছেন। বর্তমান যিনি পৌরপ্রধান রয়েছে তিনি এখনো সেই রিলিফ ফান্ড চালিয়ে যাচ্ছেন এবং সেই রিলিফ ফান্ডে যে তছরূপের ঘটনা বলা হচ্ছে তা সম্পূর্ণ একটি মিথ্যে অভিযোগ করা হচ্ছে অর্জুন সিং এর বিরুদ্ধে। কারণ রিলিফ ফান্ডে কোনো তছরূপ করা হয়নি। সেই রিলিফ ফান্ডের দ্বারা যেসব অস্থায়ী কর্মীরা রয়েছেন পৌরসভায় তাদের যখন বেতন আসতে দেরি করতো রাজ্য সরকারের তরফ থেকে, তখন কিন্তু সেই অস্থায়ী কর্মীদের পৌরসভার সেই রিলিফ ফান্ড সেখান থেকে কিন্তু তাদেরকে এই মুহূর্তে তাদেরকে বেতন দেওয়া হতো। এবং তারপরেও কিন্তু একাধিক যে তিনি কথা বলেন যে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব এবং রাজ্য পুলিশের দপ্তর থেকে কিন্তু তাকে বারবার করে চক্রান্ত করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। যদিও এই বিষয় নিয়ে কিন্তু প্রাক্তন পৌরপ্রধান বর্তমানে প্রাক্তন সাংসদ রয়েছেন অর্জুন সিং, তিনি কিন্তু দাবি করেছেন যে পুলিশকে দিয়ে তৃণমূল কংগ্রেস হয়রানি করাচ্ছেন, তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু আজকে তিনি ভবানী ভবনে যাবেন এবং যারা গোয়েন্দা আধিকারিক রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলবেন। যদি এই বিষয় নিয়ে ভাটপাড়া পৌরসভার বর্তমান উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ তিনি দাবি করেছেন যে অর্জুন সিং যদি কোনো অন্যায় না করে থাকেন তাহলে তিনি ক্লিনচিট পেয়ে যাবেন। আইনের বিষয়, আইন কি পদক্ষেপ নেবে আমি জানি না। যদি তিনি কোনো ভুল করে থাকেন আইনের মতো কাজ করবে। ধন্যবাদ শুভজিৎ। কথা বললাম প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে। সুপ্রিম কোর্ট থেকে আছে, ও আসছে কিনা অনেকদিন ধরে আছে। এবার আমরা আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে বিক্ষোভ। আইসিডিএস কর্মী ও সহায়িকাকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। নদিয়ার শান্তিপুরের ডেনুই গ্রামের ঘটনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ। আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে বিক্ষোভ সেখানকার কর্মীদের এবং সহায়িকাকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। ফোনে রয়েছেন প্রতিনিধি রূপম রায়। রূপম, নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে বিক্ষোভ, সেক্ষেত্রে কি জানানো হচ্ছে পরের কি পদক্ষেপ? দেখো, এখনো পর্যন্ত এলাকাবাসী ইন্দ্রাণী যেটা জানাচ্ছেন যে এর পরবর্তীতেও যদি এরকম ভাবে খাবার দেওয়া হয়, নিম্নমানের শিশুদের স্বাস্থ্য যদি কোনো রকম খারাপ হয় এবং তাদের যদি কোনো রকম শরীর খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু তারা চিন্তায় থাকবে এবং সে কারণেই তারা একদিনের মধ্যে আজকে যে বিক্ষোভ করেছেন তারা প্রথমে ওয়ার্নিং দিয়েছেন। তবে এই ঘটনার পরেই কিন্তু মুখে কুলু পেটেছে যে আইসিডিএস কর্মী এবং তার সহায়িকা এবং তার সঙ্গে সঙ্গে যে সিডিপিও তাকে কিন্তু তারা মৌখিকভাবে জানিয়েছেন, অর্থাৎ এলাকাবাসী মৌখিকভাবে সিডিপিওর কাছে জানিয়েছেন এবং আইসিডিএস সুপারভাইজারকেও জানিয়েছেন এবং তারা খতিয়ে দেখার একটি আশ্বাস দিয়েছেন। যদিও এখন দেখার যে আদেও কি এই ওয়ার্নিং অর্থাৎ সাধারণ মানুষের যে সাবধান বাণী সেই কথা শুনে চলেন, শিশুদের পুষ্টির কথা মেনে চলেন এই আইসিডিএস কর্মী, নাকি এর পরবর্তীতে তিনি এরকম নিম্নমানের খাবার দেন সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী। তবে যখন এরকম যদি আবারও ঘটনা ঘটে এবং নিম্নমানের খাবার যদি শিশুদেরকে দেওয়া হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এবং এই আইসিডিএস কর্মী এবং সহায়িকার নামে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করবেন স্বাস্থ্য ভবন এবং শিশু সুরক্ষা দপ্তরও। ইন্দ্রাণী, ধন্যবাদ রূপম। কথা বললাম প্রতিনিধি রূপম রায়ের সঙ্গে। দশম শ্রেণীর ছাত্রীর অশ্লীল ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবি ভাইরাল হওয়ায় অপমানে আত্মঘাতী ছাত্রী। বসিরহাটের স্বরূপনগরের গড়পাড়া এলাকার ঘটনা। স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ ছাত্রীর পরিবারের। দশম শ্রেণীর ছাত্রীর অশ্লীল ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, অপমানে আত্মঘাতী ছাত্রী। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ছাত্রী পরিবারের পক্ষ থেকে। যে খবরের দিকে নজর রেখেছি, দশম শ্রেণীর ছাত্রীর অশ্লীল ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, পরিবার কি জানাচ্ছে বিষয়?
দেখো, পরিবার সূত্রে যেটা জানা গেছে, এই দশম শ্রেণীর ছাত্রী জেসমিনা খাতুন, সে প্রতিবেশী এক কিশোরের সঙ্গে তার প্রেম ভালোবাসা হয়। সেই অন্তরঙ্গের ছবি, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে ব্ল্যাকমেল করতো, রীতিমতো ব্ল্যাকমেলের এই ছড়িয়ে যাওয়া ছবি, রীতিমতো অপমানে ওই ছাত্রী আত্মঘাতী হয়েছে বলে যেটা পুলিশ সূত্রের খবর। যে ঘটনাটা ঘটেছে উত্তর 24 পরগনা স্বরূপনগর থানার যে চারঘাট গড়পাড়া এলাকার। এই বছর 15 ছাত্রী সঙ্গে প্রতিবেশী এক কিশোরের সঙ্গে প্রেম ভালোবাসা হয় বলে খবর, এবং দীর্ঘদিন ধরে সম্পর্কে জড়িয়ে গেছিল। সেই অন্তরঙ্গের মুহূর্তের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে ভাইরাল করেছে। পাশাপাশি ওই ছাত্রীকে বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করতে বলে অভিযোগ পরিবারের। সেই ছাত্রী কিন্তু আজকে ভোরবেলা তার নিজের ঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। ঘটনাস্থলে পুলিশ যায়, স্বরূপনগর থানার পুলিশকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য বিভাগ পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এবং ওই যে কিশোরের বিরুদ্ধে অভিযোগ, তাকে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। কিশোর পলাতক। এখন সূত্রের যেটা খবর, দুইজনই নাবালক। যেমন ছাত্রী যে অপমানে আত্মঘাতী হয়েছে সে নাবালিকা, এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই কিশোর, সেও নাবালক। এখন ধন্দে পড়েছে প্রশাসন। ইতিমধ্যে সেই কিশোরের খোঁজে তল্লাশি শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। মৃত ছাত্রীর পরিবার তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সব মিলে গোটা পরিস্থিতির উপর নজর রেখেছে স্বরূপনগর থানার পুলিশ। ইন্দ্রাণী। ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। তৃণমূলের অঞ্চল সভাপতির ওপর হামলা ও মারধরের অভিযোগ। নন্দীগ্রামের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতির ওপর হামলা। 7 জানুয়ারি এক সভায় বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করায় হামলা বলে অভিযোগ করা হচ্ছে, এবং হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। দেখুন সেই ভিডিও। তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ। ফোনে রয়েছেন প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। সৌমজিৎ, এই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কি পদক্ষেপ করা হচ্ছে? দেখো, তৃণমূলের যেটা অভিযোগ যে এই ঘটনার সঙ্গে সরাসরি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জড়িত, এবং নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন জানার বাড়িতে বিজেপি হামলা চালিয়েছে, এবং অরুণাভ জানা, তিনি বিরুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার বাড়িতেও বিজেপি হামলা চালিয়েছে, এমনটাই অভিযোগ করছে তৃণমূল। এবং এই নিয়ে কিন্তু নন্দীগ্রাম থানায় একটা জিডি করা হয়েছে, এবং এই যে হামলার ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। তৃণমূল যেটা বলছে যে এখনো অব্দি অরুণাভ মান্নাকে মারধর করার পরে তাকে আরো মারধর করার জন্য খুঁজে বেড়াচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তবে বিজেপি এই দাবি সম্পূর্ণরূপে অস্বীকার করেছে। বিজেপির দাবি যে শুভেন্দু অধিকারীর ভূত এদের তৃণমূলের ঘাট থেকে নামছে না, তাই জন্যই তৃণমূলকে বদনাম করার জন্য পারিবারিক বিবাদ হোক কিংবা রাজনৈতিক সব ক্ষেত্রেই কিন্তু বিজেপির উপর একটা দোষারোপ করার প্রবণতা তৃণমূলের দাঁড়িয়েছে। ইন্দ্রাণী। ধন্যবাদ সৌমজিৎ। কথা বললাম প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। বাংলাদেশ ফেরত ভারতীয় মৎস্যজীবীদের ওপর আরো অত্যাচারের তথ্য। 16 জনকে নগ্ন অবস্থায় পিচমোড়া করে বেঁধে মারের অভিযোগ। জেলে বাংলাদেশি বন্দীদের রোষের মুখে পড়েন মৎস্যজীবীরা। বাংলাদেশ ফেরত মৎস্যজীবীদের ওপর আরো অত্যাচারের তথ্য সামনে এসেছে। জেলে নগ্ন অবস্থায় তাদের মারধর করা হতো বলে অভিযোগ। কি অভিযোগ করছেন মৎস্যজীবীরা, শোনাব আপনাদের। বাংলাদেশ থেকে ফেরত মৎস্যজীবীরা তারা অভিযোগ করছেন যে তাদেরকে মারধর করা হয়েছে, নগ্ন অবস্থায় পিচমোড়া করে বেঁধে মারধরের অভিযোগ রয়েছে, এবং আরো তথ্য সামনে এসেছে। কোচঘাট মানে কুয়াশায় দেখা যায় না, মেডিকেলে নিয়ে যেতে এখানে ওই ওস্তাদ পুলিশ বলছে বলে তোদের মা নেই। কি বলছিল 20 তারিখ নাগাদ?
যে খবরের দিকে নজর রাখবো, সুকমায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের যৌথ অভিযান। সুকমা বিজাপুর সীমান্ত এলাকায় মাওবাদীদের কোর জোনে অভিযান চলাকালীনই মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ, বিস্তীর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি জারি রয়েছে। সুকমায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষ। সুকমা বিজাপুর সীমান্ত এলাকায় মাওবাদীদের কোর জোনে অভিযান চলাকালীনই মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ, বিস্তীর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি। সুকমায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের যৌথ অভিযান। সুকমা বিজাপুরের সীমান্ত এলাকায় মাওবাদীদের কোর জোনে অভিযান চলাকালীনই মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ, বিস্তীর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জেরে দেশের সীমান্ত এলাকায় সমস্যা বাড়ছে। অনুপ্রবেশের পাশাপাশি সীমান্তে অশান্তির উস্কানির অভিযোগ। এরই মধ্যে হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়ল। নতুন করে মেজর ডালিমের আত্মপ্রকাশের জল্পনা প্রতিবেশী দেশে। প্রতিবেশী বাংলাদেশ উত্তপ্ত। পরিস্থিতির আঁচ এদেশে এসে পড়ার আশঙ্কা করছেন দেশের আমজনতা থেকে কূটনীতিবিদরা। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এদেশের সীমান্তগুলির সুরক্ষায় নজর দেওয়ার কথা বারবার বলা হচ্ছে। অভিযোগ উঠছে সীমান্ত সমস্যা উস্কে দেওয়ার নিরন্তর চেষ্টা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পট পরিবর্তনের পর বাংলাদেশ সীমান্তগুলি থেকে প্রায়শই চাপা উত্তেজনার খবর আসছেই। এরই মধ্যে কালিয়াচকের বৈষ্ণবনগর থানা এলাকায় কুম্ভীরা পঞ্চায়েতের সুখদেবপুরে উন্মুক্ত সীমান্তে কাঁটাতার বসাতে গেলে বিএসএফকে বাধা দেয় বিজেপির জওয়ানরা। তাদের দাবি, বাংলাদেশের এলাকায় দেওয়া হচ্ছিল বেড়া। বাংলাদেশের সংবাদ মাধ্যম দাবি করে ভারত নাকি সেদেশের ঝিনাইদহের মাটিলা গ্রামের 5 কিলোমিটার অংশ দখল করে নিয়েছে। পরে বিজেপি সেই এলাকা পুনর্দখল করে, যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে বিএসএফ। বিজেপির সঙ্গে আলোচনায় বসে বিএসএফ। সীমান্তের যে অংশে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে তা ভারতের অংশ বলে বিজেপিকে তথ্য প্রমাণ সহ বুঝিয়ে দেয় বিএসএফ। এরপরই পুনরায় কাঁটাতার বসানোর কাজ শুরু হয়। মঙ্গলবার বিকেলে ত্রিপুরার কৈলা শহরে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়। বাংলাদেশি বিড়ি পাচারকারীদের আটকাতে গেলে বিএসএফের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিজেপির জওয়ানরা, যদিও কাজের কাজ হয়নি। স্থানীয়রা বিএসএফের ওপর চড়াও হয়, এমনকি অস্ত্র ছিনতাইয়ের চেষ্টাও করা হয়। এরকমই টুকরো অশান্তি প্রায়শই চলছে সীমান্ত এলাকায়। এছাড়াও পশ্চিমবঙ্গ সহ অসম ত্রিপুরা সীমান্তে অনুপ্রবেশের হার বেড়েছে বলেও জানা গিয়েছে। অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যে চাপানুতরও বড় কম নয়। একদিকে বিজেপির দাবি ভোট ব্যাংকের কথা মাথায় রেখে অনুপ্রবেশকে সমর্থন করছে রাজ্যের শাসক দল, অন্যদিকে সীমান্তে অনুপ্রবেশ বিএসএফ এর এখতিয়ারভুক্ত বলে দাবি করে কার্যত এর পেছনে বিএসএফ ও স্বরাষ্ট্র মন্ত্রকের গাফিলতির অভিযোগ তুলেছে তৃণমূল। এরই মধ্যে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্র মারফত এই খবর সামনে এসেছে। মঙ্গলবারই শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে মোহাম্মদ ইউনূসের প্রশাসন। তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। 5ই অগস্ট থেকে ভারতে রয়েছেন শেখ হাসিনা। তাকে নিরাপদ স্থানে রেখেছে ভারত। হাসিনাকে ফেরত চেয়েছে সেদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সেজন্য আবেদনও করেছে ভারতের কাছে। যদিও এই বিষয়ে কেন্দ্রীয় সরকার একটি বাক্যও ব্যয় করেনি। হাসিনা সহ তার আমলের একাধিক মন্ত্রী, সরকারি কর্তা, সামরিক ও পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি। 12ই ফেব্রুয়ারির মধ্যে হাসিনাকে বাংলাদেশে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। হাসিনাকে প্রত্যর্পণের জন্য গত মাসেই বাংলাদেশ একটি কূটনৈতিক নোট পাঠায় বলেও সূত্রে খবর। এত কিছুর মধ্যে হঠাৎ করে চিত্রনাট্যে হাজির হয়েছেন মেজর ডালিম। দীর্ঘ 50 বছর পর ফের প্রকাশ্যে এসেছেন বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের হত্যাকারী মেজর ডালিম। এক সাক্ষাৎকারে হাসিনা বিরোধী অভ্যুত্থানকে স্বাগত জানিয়ে তার দাবি, নতুন প্রজন্মের ছাত্র জনতা আংশিক বিজয় অর্জন করেছেন। পূর্ণ বিজয়ের জন্য সময় লাগবে বলেও দাবি তাঁর। শেখ মুজিবুর রহমানকে হত্যা করার ঘটনা প্রসঙ্গে মেজর ডালিম বলেন, মুজিব মারা যাননি, সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন।
পাশাপাশি এদিন ভারতের বিরুদ্ধেও তোপ দেখেছেন মেজর ডালিম। এদিকে মুজিব হত্যাকারীর এই ইন্টারভিউ সামনে আসতেই আলোড়ন পড়ে যায়। প্রশ্ন উঠতে থাকে 50 বছর ধরে কোথায় ছিলেন ডালিম? এতদিন তিনি কেন আত্মগোপন করেছিলেন? কাদের মদতে তার এই নতুন করে আত্মপ্রকাশ? উঠছে সেই প্রশ্ন। তবে এসব কিছুর পেছনে বাংলাদেশের ইউনূস সরকারের মদতকেই মূল হিসেবে দেখছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। তাদের দাবি, দেশের ভেঙে পড়া অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তা হারাচ্ছে ইউনূস। ফলে সীমান্তে উত্তেজনায় মদত দিয়ে যুদ্ধজিগির জিয়ে রেখে নিজের গদি টিকিয়ে রাখতে চাইছেন বলে মনে করছে কূটনৈতিক মহল। কলকাতা টিভি। 9 জানুয়ারি বিজেপির মিছিলে একক বেঞ্চের রায় বহাল। শান্তিপূর্ণভাবে মিছিলের নির্দেশ হাইকোর্টের। যানবাহন চলাচল ও জরুরি পরিষেবা ব্যাহত না করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের। 9 জানুয়ারি বিজেপির মিছিলে একক বেঞ্চের রায় বহাল। এছাড়া বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। ফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, আদালতের তরফ থেকে কি কি নির্দেশ দেওয়া হচ্ছে মিছিলে? দেখো, আজকে যে বিজেপির মিছিল হওয়ার কথা ছিল রবীন্দ্র সদন থেকে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত, সেই মিছিলে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ ট্যান্ডন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল মিছিল হবে, তবে সেক্ষেত্রে যানবাহন এবং সাধারণ মানুষের চলাচলে যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। একক বেঞ্চের শর্তই বহাল রাখলেন। শুধুমাত্র সংশোধনী জায়গায় তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে হাসপাতাল চত্বর অর্থাৎ এসএসকেএম হাসপাতাল চত্বর দিয়ে যখন এই মিছিল যাবে তখন কোন রকম ভাবে শাউটিং, উস্কানিমূলক স্লোগান বা এমন কোন উস্কানিমূলক কার্যকলাপ করা যাবে না। এছাড়াও যাতে জরুরি পরিষেবা ব্যাহত না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে সংগঠকদের। কোনো অ্যাম্বুলেন্স যদি রাস্তা দিয়ে যাতায়াত করে তাহলে সেই অ্যাম্বুলেন্স যাতে সেই অবরুদ্ধ হয়ে না পড়ে সেদিকেও কিন্তু মিছিলকারীদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। যাতে হাসপাতাল পরিষেবা, জরুরি পরিষেবা যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে মিছিলকারীদের। এবং আদালতের এই রায়ের পর থেকে মিছিল সংগঠিত হতে পারবে। মিছিল একটা পাশ দিয়ে যাবে যাতে যানবাহন পরিষেবা স্বাভাবিক থাকে এবং যে সমস্ত জায়গায় ক্রসিং রয়েছে এসএসকেএম, রবীন্দ্র সদন, যে সমস্ত জায়গায় ক্রসিং পড়বে সেই ক্রসিং এর মধ্যে দিয়ে মিছিল যাবার সময় যাতে অ্যাম্বুলেন্স পরিষেবা ব্যাহত না হয় বা সাধারণ মানুষের চলাচলে যাতে অসুবিধার সৃষ্টি না হয় সে বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে সংগঠকদের। পাশাপাশি বিচারপতি একথাও বলেছেন, যে মন্তব্য করেছেন যে যেমন মিছিল করার রাইট অর্থাৎ অধিকার যেমন আছে প্রত্যেক নাগরিকের, তেমনি প্রত্যেক নাগরিকের স্বাভাবিক জীবনযাপন এবং জরুরি পরিষেবা যাতে ব্যাহত না হয় সে বিষয়েও কিন্তু অধিকার দেওয়া আছে সংবিধানে। অর্থাৎ দুজনের অধিকারকেই মাথায় রেখেই বিচারপতির নির্দেশ যাতে একে অপরের অধিকার যাতে খর্ব না হয় সেদিকে সংগঠকদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। তবে আদালতের এই রায়ের পর আইন অনুযায়ী যে সমস্ত ব্যবস্থা তা কিন্তু পুলিশ গ্রহণ করবে। অর্থাৎ মিছিল থেকে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু পুলিশ ব্যবস্থা গ্রহণ করতে পারবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে। ধন্যবাদ পীযূষ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। দুর্ঘটনা বা স্ট্রোকের কারণে অনেকে নিজের থেকে হাঁটাচলা করার সামর্থ্য হারান, তখন হুইলচেয়ারের উপর ভরসা করে কাটাতে হয় বাকিটা জীবন। কিন্তু হুইলচেয়ার ব্যবহার করে অনেকেই আবার জীবনে নতুন দিশা দেখাতে পারেন, অনেক কিছুতে সফল হয়ে বুঝিয়ে দেন হুইলচেয়ারে ভরসা করেও বাঁচা যায়, জেতা যায়। এবার হুইলচেয়ার ট্রেনিং এর সেন্টার ফর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা। 2017 সালে পথ দুর্ঘটনায় শিরদাঁড়ায় গুরুতর চোট পান ঘাটালের যুবক অপূর্ব সামন্ত। অস্ত্রোপচার করার পরেও তিনি নিজের থেকে হাঁটতে পারছিলেন না, অন্ধকার নেমে আসে তার জীবনে। পরে নিউরো রিহ্যাবের সাহায্য নিয়ে তিনি হুইল চেয়ারে চলাফেরা শুরু করেন। শুধু নতুনভাবে বাঁচতে শেখা নয়,
ওয়াটার স্পোর্ট, হুইল চেয়ার, ফেন্সিং, বাস্কেটবল, ম্যারাথনের মতো বিভিন্ন প্রতিযোগিতায় জয়ী হয়ে চলেছেন। এভাবেও ঘুরে দাঁড়ানো যায়, বাঁচা যায়, তা শেখাচ্ছেন অপূর্ব বাবু। এ ধরনের রোগীদের হুইল চেয়ার ট্রেনিং দেবেন তিনি। থাকবেন নিউরো রিহ্যাব বিশেষজ্ঞরাও। মানে হুইল চেয়ারও ইন্ডিপেন্ডেন্ট বানানো যায় রিহাবে গিয়ে। তো আমি রিহাবে যাই, রিহাবে ভর্তি হই এবং ওখানে আমার ট্রিটমেন্ট চালু হয়, ফিজিওথেরাপি, অকুপেশন থেরাপি এবং ডক্টররা কাউন্সিলিং করেন। ওখান থেকে আমি আস্তে আস্তে হুইল চেয়ার ইন্ডিপেন্ডেন্ট বানি এবং তার সাথে আমি হুইল চেয়ার খেলাধুলা, স্পোর্টস অ্যাক্টিভিটি করি। দুর্ঘটনায় আহত বা স্ট্রোকের কারণে হাঁটাচলায় অসমর্থ অনেককেই হুইল চেয়ার দেওয়া হয়, কিন্তু তার সঠিক কাস্টমাইজেশন না হলে পুরোপুরি স্বাবলম্বী হতে পারেন না হুইল চেয়ার ব্যবহারকারী। ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এমন একটি হুইল চেয়ার ট্রেনিং এর সেন্টার বুধবার চালু করলো, যা আধুনিক হুইল চেয়ার দেওয়ার পাশাপাশি কিভাবে তা ব্যবহার করে স্বচ্ছন্দ হওয়া যায় তার ট্রেনিংও দেওয়া হবে। সেই সঙ্গে তারা যাতে হুইল চেয়ার ব্যবহার করে জীবিকা পালন করতে পারেন তারও ট্রেনিং দেওয়া হবে। ধরুন কারো হয়তো সাইজ কীরকম, ওয়েট কীরকম, তারপর কাস্টমাইজ হয় না, একই টাইপের হুইল চেয়ার সবাই হয়, তাতে ঠিক ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না। সুতরাং ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্যে এটা এই কাস্টমাইজ হুইল চেয়ারটা খুবই মানে প্রয়োজন, কিন্তু সেটা ইন্ডিয়াতে কোথাও নেই। তো এই হুইল চেয়ার ট্রেনিংটা আইএনকে এই প্রথম মানে হোল ইন্ডিয়াতে আমরা শুরু করছি। আমাদের দেখে দেখে হয়তো অন্যরাও দেখবে যে এটা তো ভালো জিনিস, ওরাও করবেন, সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এই হুইল চেয়ার ট্রেনিংটার। এবার একটা জিনিস বুঝতে হবে, এই হুইল চেয়ার ট্রেনিংয়ের জন্য জাস্ট আমরা একটা হুইল চেয়ার দিলাম, তাতে বসেই যে পেশেন্ট মানে ট্রেন করবে সেটা নয়। ইট হ্যাজ টু বি মডিফাইড অ্যাকর্ডিং টু ICF, হ্যাঁ, মানে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ফাংশন আছে, যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওর ওপর ডিপেন্ড করে পেশেন্টের কারেন্ট যেই ফাংশনাল স্টেটাস, তার পার্সোনাল লাইফ, এনভায়রনমেন্ট, পার্টিসিপেশন, এইগুলোর উপরে ডিপেন্ড করে উই অ্যাকচুয়ালি ডিজাইন দ্য হুইল চেয়ার। নিজের পায়ে হাঁটা চলার ক্ষমতা হারালেও জীবন শেষ হয়ে যায় না, নতুন করে স্বপ্ন দেখা যায়, বাঁচা যায় বিশেষভাবে। এমন ট্রেনিং এর সেন্টার ভারতবর্ষে প্রথম বলে দাবি কর্তৃপক্ষের। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে নিমাই পান্ডার রিপোর্ট, কলকাতা টিভি। আরো এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।